মেয়েদেরই সব দোষ। একটা জেন্ডার কেন রেসপন্সিবল হবে? তাকে এই দোষারোপ করে করে বিদ্ধ করার যে ব্যাপারটা অভ্যেস হয়ে এসেছে। মেয়েরাও পিতৃতন্ত্রের বীজটি এখনো সগৌরবে পালন করে যাচ্ছেন অনেকেই। তারা দশভুজা হতে খুব ভালোবাসে, কাউকে জলটি গড়িয়ে খেতে হয় না, সব আমি করি। কি আমার দায়িত্ব সেটা বোধহয় মেয়েরা বেশি বোঝে, কি কি অধিকার সেটা বোধহয় বোঝে না। আর সে ভাবছে তার দায়িত্ব। কিছুটা মেয়েদের দোষ আছে, কিন্তু বউয়ের মুখ ছামটা রয়েছে। পীড়িত পতি সংসদ, যে আমরা খুব বেশি চেঁচাচ্ছি, খুব বেশি কথা বলছি, খুব পীড়ন করছি বাড়িতে। কেন পীড়ন করছি একটু শুনুন। মেয়েদেরই সব দোষ, এই কথায়, এই বাক্যটাই কি আমরা আজও বিশ্বাস করি? 8 মার্চ 2026, এই 2026-এর নারী দিবসে নারীদের অবস্থানটা ঠিক কোথায়? আজও কি সব দোষ মেয়েদেরই হয়? এই সমস্ত খুব মেয়েলি আলোচনা নিয়ে আজকে যার সঙ্গে কথা বলতে এসেছি, তিনি মেয়েদেরকেই এগিয়ে রাখার জন্য অনেক লড়াই করছেন গত 15 বছর ধরে। সঙ্গে রয়েছেন নাট্যকর্মী, অভিনেত্রী এবং পুরোহিত নন্দিনী ভৌমিক। নমস্কার দিদি, দ্য ওয়ালে আপনাকে অনেক স্বাগত। নমস্কার, বড় ভালো লাগছে এরকম একটা সুন্দর দিনের জন্যে নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারবো, এটা ভেবেও খুব আনন্দ হচ্ছে। যেহেতু নারী দিবস, সেই কারণেই কোথাও মনে হচ্ছে যে এই সময় নারীদের ঠিক অবস্থানটা কোথায়, সেটা নিয়ে আপনার কি বক্তব্য, আপনি কি ভাবছেন এই সময়টা দাঁড়িয়ে, সেইটা আমাদের জানার ভীষণ ইচ্ছে। এখন মেয়েরা কি প্রিভিলেজড? অনেক সময় ছেলেরাই দাবিটা করছে। দেখো, আমি খুব আশাবাদী মানুষ। আমি নিরাশায় থাকতে একদম পছন্দ করি না। যতই আমরা খারাপ থাকি, সবসময় আমার মনে হয় যে হ্যাঁ, একটা রূপলি লাইন ঠিকই আছে, যে পথটা ধরে আমরা সঠিক দিকে এগোতে পারবো। হ্যাঁ, সময়টা অনেকটা এগিয়েছে, মেয়েরা অনেক এডুকেটেড, মেয়েরা অনেক স্বাধীন হয়েছে, এম্পাওয়ার্ড হয়েছে ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। তারা এনলাইটেন্ড। প্রিভিলেজড কথাটা আপেক্ষিক, জানো তো। আমি প্রিভিলেজড মানে আমি কিছু সুবিধা পাচ্ছি, কিন্তু সুবিধে কিসের সাথে তুলনায়? তার মানে তুমি নিশ্চয়ই বলতে চাইছো যে প্রাচীন সময় থেকে এখনকার মেয়েরা, মানে কয়েকশো বছর আগে মেয়েদের যে অবস্থান ছিল আমাদের ভারতবর্ষে বা বাংলায়, তার থেকে আমরা এখন প্রিভিলেজড। মানে আমরা এখন নিজের মত প্রকাশ করতে পারছি, আমরা এখন কাজে যেতে পারছি, উই ক্যান আর্ন আওয়ার লিভিং, এবং এরকম বসে কথা বলতে পারছি যে কথাগুলো বলবার ক্ষমতাই আমরা কল্পনা করতে পারিনি কয়েকশো বছর আগে। সেদিক থেকে ভাবলে নিশ্চয়ই আমরা প্রিভিলেজড। কিন্তু এখন যে সময়টা এসেছে ভাই, সেখানে জেন্ডার আলাদা করে কে কতটা প্রিভিলেজড সেইটা কিন্তু বলা যাবে না। এটা খুব একটা রিলেটিভ টার্ম, জানো তো। কোনো কোনো সিচুয়েশনে মেয়েরা বেশি প্রিভিলেজ, কোনো কোনো সিচুয়েশনে ছেলেরা বেশি প্রিভিলেজ, সেটা ওইভাবে বলা যায় না। ঠিক, কিন্তু অনেক সময় আমরা এখন এটা খুব বলতে শুনছি ছেলেদের, যে আমরা সংসারে ভীষণ চাপে, আমাদেরকে ভীষণ নিপীড়িত হতে হয়, সবসময় ভীষণ চাপে থাকতে হয়, সাংসারিক চাপ রয়েছে, বউয়ের মুখ ছামটা রয়েছে, এবং সারাদিন আমরা আর্ন করে নিয়ে যাচ্ছি। তাদের তো আর্নিংটা অপশন, তারা তো চাইলে আর্ন করতে পারে, নইলে তো সংসারের কাজ করে ঘরেই থাকে। আমি তো আছি, ও বেরোচ্ছে কেন শুধু শুধু? শি ক্যান টেক কেয়ার অফ দ্য হাউস হোল্ড চোরস। হ্যাঁ, পিতৃতন্ত্র এখনো আমাদের মনের মধ্যে খুবই আছে। দেশটা এখনো পিতৃতান্ত্রিক দেশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে বললাম, কখনো তুমি জেনারেলাইজ করতে পারবে না। প্রচুর ফ্যামিলি আমি জানি, আমার জানার মধ্যে আছে, আমার না জানার মধ্যে আছে, সেখানে কিন্তু মেয়েদের যথেষ্ট সম্মান আছে। সেখানে ছেলেরা এবং মেয়েরা পরিবারে সমান ভাগে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন বাড়ির কাজকর্ম।
কাজকর্ম মানে সংসারের কাজকর্ম, রান্না বান্না, বাচ্চা মানুষ করা, সব কিছু। এবং রোজগার করাটা যে শুধু পুরুষের কাজ সেইটা কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে যদি কেউ বলে তাহলে বলবো সে ব্যাকডেটেড। এখন যদি সঠিকভাবে সন্তানটিকে রেজ করতে চাও তাহলে কি দুজনের রোজগার ছাড়া সেটা সম্ভব? এক। 2 নম্বর হচ্ছে সন্তানের কথা বাদই দিলাম, অনেক কাপল তো আজকাল মনে করছেন যে তারা সন্তানের প্রয়োজন নেই, তারা নিজেদের জীবনটাই নির্বাহ করতে চান, সেটা তাদের চয়েস, সেটাও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এটা মানুষের মনের ইচ্ছের উপর নির্ভর করে তুমি বাবা হবে, মা বাবা হবে কি না হবে। সুতরাং আমি আমার জীবন নির্বাহ করার জন্য আমার যে মর্যাদাটা দরকার, ডিগনিটি, ছেলে হই বা মেয়ে হই, সেই ডিগনিটিটার পেছনে আমার একটা অর্থ উপার্জনের জায়গা কিন্তু খুব দৃঢ়ভাবে আছে। অর্থ উপার্জন করলে সামাজিকভাবে সে অনেক বেশি ডিগনিটি নিয়ে মাটিতে পা শক্তভাবে রেখে তবে তার বক্তব্য পেশ করতে পারে, তবে সে চলতে পারে, তার স্বাধীনতা থাকে, কি ছেলে কি মেয়ে। সুতরাং তোমার এই প্রশ্নটার মধ্যেও আমি বলবো জেনারেলাইজ করা যায় না, কিন্তু আবার বলবো হ্যাঁ, অনেক পিতৃতান্ত্রিক পরিবার আছেন যেখানে মেয়েরা এখনো ভিকটিম। কিছুটা মেয়েদের দোষ আছে কিন্তু, কেন বলো তো? অনেক মেয়েরা আমি দেখেছি পরিবারে তারা উদয়স্ত পরিবারের জন্য পরিশ্রম করে খুব তৃপ্তি লাভ করেন যে কাউকে জলটি গড়িয়ে খেতে হয় না, সব আমি করি। আরে সব তুমি করবে কেন? তোমার তো সব করার দরকার নেই। তারা দশভুজা হতে খুব ভালোবাসে। আমি তো বারবার বলি যে বাবা, 2টো হাত আছে, 2টো হাতে যেটুকু করণীয় সেটুকু করো। তুমি বলো যে তোমার ক্লান্ত লাগছে, তুমি বলো যে তোমার ইচ্ছে করছে না। কিন্তু অনেক মেয়েরা আছেন যারা তাদের ক্লান্তির সত্ত্বেও, ইচ্ছে না থাকা সত্ত্বেও উদয়স্ত সংসারের জন্য প্রাণপাত করতে খুব তৃপ্তিবোধ করেন। এটা একটা মানসিক স্যাটিসফ্যাকশন। একেবারে এটা পিতৃতন্ত্রেরই একটা কিন্তু দিক। পিতৃতন্ত্রের দিক শুধু এই নয় যে পরিবারের পুরুষটি ভীষণভাবে পরিচালনা করবেন সব দিক এবং পরিবারের মেয়েটিকে তিনি দাবিয়ে রাখবেন, তা নয়। পিতৃতন্ত্রের আরেকটা দিক হলো মেয়েটি পুরুষটিকে সেবা করতে এবং সংসারের সমস্ত কাজ করতে সে নিজে খুব তৃপ্তিবোধ করবে, সেটাও পুরুষতন্ত্রের আরেকটা দিক। এবং সে খুব স্যাটিসফাইড। মানে যখন কেরালায় ওই মন্দিরে যাওয়াটা নিষিদ্ধ ইয়াং মেয়েদের, কারণ তারা মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে থাকে, তখন এমন অনেক বিজ্ঞানের শিক্ষিকাকে বলতে শুনেছি কি দরকার যাওয়ার। হ্যাঁ, তো সেটাই বলছি যে মেয়েরাও কন্ট্রিবিউট করে টু পেট্রিয়ার্কি। আপনি তো এই সমাজের জন্য এবং মেয়েদেরকে এগিয়ে রাখার জন্য আপনি এবং আপনার মতন বেশ কিছু মানুষ অনেকটা কন্ট্রিবিউট করেছেন এই সমাজের প্রতি। আপনাদের অনেক কন্ট্রিবিউশন, অনেকটা এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু এখনো অবধি কিন্তু মানে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পেরেছে মেয়েরা, যেটার জন্য আপনাদের এত লড়াই? আরও একটা জেনারেশন লাগবে, কিন্তু অনেকটা কাজ হয়েছে, অনেকটা হয়েছে। মানে যেগুলো আমি 15 বছর ধরে এরকম কথা বলে যাচ্ছি এবং এই ধরনের ছক ভাঙা কাজ করছি, আমি বলবো যে সমাজকে চোখের সামনে অনেকটা আমি বদলাতে দেখেছি। এখন অনেক অ্যাকসেপ্টেন্স হয়েছে। পৌরোহিত্যের ক্ষেত্রে বলি যে ব্রাহ্মণ পুরুষ পুরোহিত ছাড়াও যে পৌরোহিত্য করতে পারে অন্য কেউ, এটা তো এখন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। না হলে আমাদের এই পরিমাণ পৌরোহিত্যের ডাক আসছে কি করে? কিন্তু তারপরেও সমালোচনা তো থেকেই যাচ্ছে। সেটা তো হবে, ওই জন্য বললাম না আরেকটা জেনারেশন লাগবে। এখন যারা ইয়াং বা এখন যারা জন্মালো, তারা যখন বড় হবে তখন তারা কিন্তু একেবারে অন্যভাবে ভাববে।
এইভাবে তারা ভাববেই না। আমাদের মধ্যে এখন একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা, একটা বিশ্বাস করব কি না করব, এটা মনের মধ্যে একটা দোলাচল। আসলে রয়েছে। আপব্রিঙ্গিংটা একরকম হয়েছে, পরবর্তীকালে শেখাটা অন্যরকম হচ্ছে, ফলে এই জন্য কি দোলাচল হতেই পারে। আচ্ছা ধর্ম ভয় একটা কাজ করে, আচ্ছা। যদি কিছু খারাপ হয়। এটা একটা ভয়ঙ্কর জিনিস, জানো তো। এটা তো তুমিও গ্যারান্টি দিতে পারবে না। খারাপ হলে তো হবে, কি জ্বালা, আর ভালো হলে তো হবে। সেটা তো তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর থাকে। তার পেছনে এই নয় যে তোমার বিয়েতে যিনি পৌরোহিত্য করলেন তিনি পুরুষ না নারী, এবং তিনি ব্রাহ্মণ না অব্রাহ্মণ, এবং তার সেদিন পিরিয়ডস চলছিল কি না, এগুলো তো ফ্যাক্টর হতে পারে না। ফ্যাক্টর অনেক কিছু হয়। সুতরাং সেই সব জায়গা থেকে কিন্তু, আর সত্যি কথা বলতে মেয়েরা যদি নিজেই না মনে করে তাহলে কিন্তু কারোরই আটকানোর কোনো সাধ্য নেই, কারণ কেউ তো জানতে পারছে না যে পিরিয়ড হয়েছে কি হয়নি। এক্স্যাক্টলি। আমি সবসময় বলি যে তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি একটু গভীরভাবে ভাবলে বুঝতে পারবে। আচ্ছা, ঈশ্বরকে মানুষ একটা ঠাকুর ঘর বানিয়ে দিয়েছে, সেখানে মূর্তি প্রতিষ্ঠিত আছেন, অনেকগুলো ছবি টবি আছে। আচ্ছা, ঈশ্বর কি একটা ঠাকুর ঘরে বন্দি হয়ে থাকা সম্ভব তার পক্ষে? হ্যাঁ, তিনি তো সর্বত্র, তিনি তো অমনি প্রেজেন্ট সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। আমরা যদি বিশ্বাস করি সৃষ্টি, স্থিতি, প্রলয় সবকিছুই তাঁর, তাহলে তো তিনি সবসময় রয়েছেন, তাহলে তো আমাদের মধ্যে রয়েছেন। ঠিক। তাহলে ওই কটা দিন আমি ঠাকুর ঘরে গেলাম না, কিন্তু ওই কটা দিন আমি যে কাজগুলো করলাম, আমি অফিস গেলাম, আমি বাড়ি এসে বাড়ির সব কাজ করলাম, আমি বন্ধুদের সাথে বেড়াতে গেলাম, আমার সেদিন একটা নাচের রিহার্সাল থাকতে পারে, আমি নাচ প্র্যাকটিস করলাম, আমার সেদিন নাটকের শো থাকতে পারে, আমি শো করে এলাম, আমি বাড়িতে এসে আমার বাচ্চাটিকে খাওয়ালাম, আমি রান্না করলাম। এই কাজগুলো পুজো নয়? দিদি, আপনি মেয়েদের দশভুজা হওয়ার কথা যেমন বলছিলেন, সেখানে কিছু মেয়েদের কিন্তু এখনো ওই প্রবৃত্তি রয়েছে যে আদর্শ হব। এখন একজন আদর্শ মেয়ে এবং তার বিয়ে হলে আদর্শ স্ত্রী এবং মা হলে তিনি আদর্শ মা, এটার কি কোনো ডেফিনেশন আছে নাকি এটা আপেক্ষিক? কিছুটা আপেক্ষিক তো বটে, কিন্তু জানো তো, সবসময় একটা আদর্শ সামনে থাকাটা খুব জরুরি। কারণ আমরা সবসময় আরেকটু ভালো হওয়ার চেষ্টা যদি না করি, তাহলে সার্বিকভাবে সমাজের উন্নতি হবে না। আমি যদি আরেকটু ভালো মা হতে চাই, আরেকটু ভালো মেয়ে হতে চাই, আরেকটু ভালো স্ত্রী হতে চাই, সেটা শুধু নারীর ক্ষেত্রে বলবো না, পুরুষদের ক্ষেত্রেও তারা যদি আরেকটু ভালো বাবা হতে চান, আরেকটু ভালো স্বামী হতে চান, সামনে একটা আদর্শ থাকাটা খুব জরুরি। এবং সেই আদর্শটা এক এক যুগে এক এক রকম হয়। আদর্শও কিন্তু বদলায়। কিভাবে বদলায়? সময়ের সাথে সাথে আমাদের গোলসগুলো বদলে যায়, আমাদের ফোকাস বদলে যায়। কিন্তু সবসময় বলবো একটা আদর্শ থাকাটা অত্যন্ত জরুরি, এবং আলটিমেট আদর্শ হচ্ছে দি ইটার্নাল ট্রুথ। এই যে সত্য, যেটা পরম সত্য, সেই পরম সত্যকে কিন্তু প্রতিটি ধর্ম অ্যাকসেপ্ট করছে। সমস্ত রিলিজন আলটিমেটলি বলছে সত্যি কথা বলো, সত্য পথে চলো। এবং সেই সত্য যদি আদর্শ হয়ে থাকে, তাহলে সেই মানুষটির জীবন পথে চলতে এবং জীবনের যাপনটা করতে অনেক সহজ হয়। কতটা আমরা পারি সেটা বড় কথা নয়, কিন্তু আমরা যদি নিরন্তর এই প্রচেষ্টায় থাকতে পারি, তাহলে এই যে আমাদের মধ্যে শেডস অফ গ্রে আছে, সেটা একটু লাইটার হবে। ওইটুকুতেই লাভ। আদর্শটা দরকার। দিদি, আপনি যেহেতু পৌরোহিত্য করেন এবং হিন্দু মাইথোলজি আপনার একটা বিশেষ বিষয়, আপনার তো হিন্দু মাইথোলজি পড়ে বা সেটা নিয়ে রিসার্চ করে আপনার কি মনে হয়েছে যে সেখানে তো নারীদের একটা অবক্ষয় রয়েছে, সেখানে পিতৃতন্ত্র রয়েছে এবং তার প্রভাব কি সমাজে পড়েছে? নিশ্চয়ই। দেখো, ভারতের যে প্রাচীন ইতিহাস, আমরা তো মেনলি আমাদের যে সংস্কৃত সাহিত্য গ্রন্থ সেইগুলো পাঠ করলে
তার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সমাজটা কী ছিল। বৈদিক যুগে একরকম ছিল, বেদ পরবর্তী যুগে আরেক রকম ছিল। তুমি যে মাইথোলজির কথা বলছো, পুরাণের সময়টা, তাতে তো আরেক রকম ছিল। আসলে কি হয়েছে, যেই আমাদের ভারতীয় সমাজে কাস্ট সিস্টেম এসে গেল এবং সেটা ভীষণভাবে দৃঢ়ভাবে সমাজের মধ্যে গেঁথে গেল, তখনই মানুষে মানুষে বিভেদ, একটা তারতম্য, সেগুলো তৈরি হয়ে গেল এবং সার্বিকভাবে মেয়েদের একটু নিচু করে দেখার একটা প্রবণতা তৈরি হয়ে গেল। এবং সেটা তৈরি হতে হতে এতটাই হলো যে মেয়েরা সম্পূর্ণ ঘরবন্দি হয়ে গেলেন। অসূর্যম পর্ষা শব্দটা আমরা পাই, মানে যে নারী কোনোদিন সূর্যের মুখ দেখেনি, এটা কি সাংঘাতিক বলো তো? কিন্তু শব্দটা তো আছে আমাদের ডিকশনারিতে। তার মানে এরকম মেয়েরা ছিলেন যারা কোনো দিন সূর্যের মুখ দেখেননি। তার মানে তারা সম্পূর্ণ ঘরবন্দি, তাদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত। ফলে এবং বিয়ের বেশ কিছু মন্ত্র আছে যেন, যেটা থেকে বোঝা যাচ্ছে যে এই মেয়েটি বোধহয় শুধু সন্তান প্রসব করবার জন্যই বিয়েটা করলো। মানে এই বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় কিন্তু এই মেয়েটিরই, এবং সেটাই একমাত্র। ফলে সে তো সারা জীবন শুধু এই কাজটি করেছে এবং তার শরীর যে কি অবক্ষয় পেয়েছে, তার জন্য কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার শারীরিকভাবে পুষ্টির অভাব হয়েছে, সেটা তো সহজেই আমরা বুঝতে পারি। মানে আমাদের 2-3টে জেনারেশন আগে পর্যন্ত কিন্তু মেয়েদের সেরকম ব্যাপারই ছিল। বহু পরিবারে দেখবে 9টি 10টি করে ভাই বোন, 7টি 8টি করে ভাই বোন, এবং সেটা খুব স্বাভাবিক। এবং তার জন্য বাড়ির যে মা, যার এতগুলি ছেলে মেয়ে, তিনি কিন্তু তার জন্য এতটুকু মনক্ষুণ্ণ নন, তিনি বেশ গর্ববোধ করছেন যে আমার অমুক ছেলে, আমার তমুক, আমার ভরা সংসার, এই আর কি। তো যার জন্য সময়ের সাথে সাথে মানুষের চাহিদাগুলো বদলাতে থাকে, মানুষের প্রবণতাগুলো বদলাতে থাকে, ইচ্ছাগুলো বদলাতে থাকে। এখন একটি পরিবারে স্বামী স্ত্রী দুজনেই প্রচণ্ড ব্যস্ত। এখন জব স্ট্রেস সাংঘাতিক। আমরা যখন চাকরি করেছি, আমরা যে স্ট্রেস নিয়েছি, এখনকার বাচ্চা ছেলেমেয়েরা তার বোধহয় লক্ষ গুণ বেশি স্ট্রেস নিচ্ছে। স্ট্রেসের ফলে তাদের নানান রকম মানসিক এবং শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, তাই না? দুটোকে কিন্তু তুলনা করা যাবে না। সুতরাং আমরা যে মন নিয়ে আমাদের জীবনটা শুরু করেছিলাম, আমাদের যে টেম্পারমেন্ট ছিল, যে জীবনটা যাপন কিভাবে করতে হয়, সেই টেম্পারমেন্টটা এখন একদম বদলে গেছে। এখন যদি আমি বসে থাকি যে আমাদের সময় এইটা খুব ভালো ছিল, এখন তো বাচ্চারা সময় এটা বলছেন, মানে অনেকেই এটা বলছেন, শুধু ছেলেরা নয়, যে আমাদের মা জেঠিমাদের সময় তো এরকমটা ছিল, তাই বোধহয় সংসারগুলো টিকতো, সমাজটা আরো বেশি সুন্দর ছিল। এখন মেয়েদের সহনশীলতা কমে গিয়েছে, এখন মেয়েদের ধৈর্য কমে গিয়েছে, সবটাই মেয়েদের দোষ। এই বিষয়টা তো আপনি বিশ্বাস করেন? একেবারেই না। কারণ শুধু মেয়েরা একটা জেন্ডার কেন রেসপন্সিবল হবে সমস্ত কিছু তথাকথিত অবক্ষয়ের জন্য? প্রথম কথা, এটাকে অবক্ষয় বলে আমি মানি না। সময়ের সাথে সাথে জীবনটা পরিবর্তন হয়, জীবন যাপনটা পরিবর্তন হয়, দ্য ওয়ে অফ লাইফ চেঞ্জেস কমপ্লিটলি। আজকে একটি বাচ্চা স্কুল থেকে এসে সে প্লেগ্রাউন্ডে আর খেলতে যেতে সময় পাচ্ছে না, কিন্তু এর আগের জেনারেশন পর্যন্ত হই হই করে পাড়ায় সবাই খেলেছে, মাঠ ছিল, খেলার জায়গা ছিল, সেই সময়টা ছিল। এখন সেটা নেই। আগে একান্নবর্তী পরিবার ছিল, সেখানে বাড়িতে অনেক মানুষ ছিলেন, তারা একরকমভাবে সাপোর্ট দিতেন ফ্যামিলিটাকে। এখন সব একটি একটি করে নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যাঁ, একদম মাইক্রো লেভেলে এসে গেছে ব্যাপারটা। তাদের জীবনে চলার যে সিস্টেমটা, সেটা স্বাভাবিকভাবে বদল হবে, এটাতে কোনো দোষ নেই। ইউ শুড নট কম্পেয়ার, এই তুলনা করাটাই খুব ভুল। কারণ একটা সময়ের চলা, একটা সময়ের আদর্শ, একটা সময়ের বিশ্বাস
পরের সময় পরের যুগে এসে সেই বিশ্বাস সেই চলা একদম বদলে যায়, কিন্তু সেই সত্য অপরিবর্তিত থাকে। সত্যকে কিন্তু বদলানো যায় না, সত্য ঠিক থাকে, যাপনের ধরনটা বদলায়। আচ্ছা, এইটাও তো বলা হয় মানে সবসময় যে এই মেয়েদের দোষ কথাটা বললাম, আমি জানি না মানে আপনি এটাকে কিভাবে নেন বা কিছু, সেটাই জানতে এসেছি যে অনেকেই এলিগেশন দিয়ে দিচ্ছে যে মেয়েদের লাইফস্টাইলটা তো আজকাল একেবারে বেপরোয়া হয়ে গিয়েছে। মেয়েরা তো আর মেয়েদের মতো নেই। প্রথম কথা পোশাক দিয়ে তো শুরু হয়, তারপর মেয়েদের আচার আচরণ, সিগারেট খাওয়া থেকে শুরু করে, মদ্যপান থেকে শুরু করে, তাদের লেট নাইট পার্টি করা থেকে শুরু করে, এইগুলোকে আপনি কিভাবে দেখেন? খুব খোলা মনে দেখি, কারণ সমাজটা যেখানে খুব সমতা নিয়ে চলছে, একটি ছেলে একটি মেয়ে সমান কাজ করছে, সমানভাবে পড়াশোনা শিখছে, সমান ধরনের কাজ করছে, সংসারে তাদের উচিত সমানভাবে সমস্ত কাজ ভাগ করে নেওয়া। তাই যদি হয় তাহলে তাদের যে রিল্যাক্সেশন, সেখানেও সমতা থাকবে না কেন? তাতে কোনো অসুবিধে নেই। অনেকে বলছেন এটা আবার সিউডো ফেমিনিজমের নামে সিগারেট খাওয়া, মদ্যপান এবং রাতে পার্টি করা, এগুলো সিউডো ফেমিনিজম। এটা জেন্ডার আপেক্ষিক বলে আমার মনে হয়। মানে একটা জেন্ডার বেস করে এই মন্তব্যটি করা বা দোষারোপ করা আমি একেবারে সাপোর্ট করি না। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো, এই কথাগুলো বলতে শুনেছি বিভিন্ন, আমিও শুনেছি, পাড়ার মোড়ে, আমিও শুনেছি। এখন মেয়েদের পোশাক আশাক যা হয়েছে, তো এরকম অশালীন পোশাক পরলে তো তাদের মলেস্টেশন হবেই। মানে মলেস্টেশনকে যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে যে, এবং সেটাকে সাপোর্ট করা হচ্ছে, দোষটি মেয়ের পোশাকের। এটা তো ভয়ঙ্কর জিনিস একটা, তাই না? এইটুকুই বলবো যেন আমরা যতই এগিয়েছি, হ্যাঁ, মেয়েরা অনেকটাই স্বাধীন হতে পেরেছি, আমরা আমাদের কথাগুলো আমরা বলতে পারছি, কিন্তু এখনো ভেতর ভেতর পিতৃতন্ত্রের বীজটা এত প্রবলভাবে রয়েছে সমাজে, এবং সেটা পালন করছেন শুধু পুরুষরা নন, মেয়েরাও পিতৃতন্ত্রের বীজটি এখনো সগৌরবে পালন করে যাচ্ছেন অনেকেই, যার জন্য এই কমেন্টস গুলো আসে। ঠিক। দিদি, এই পিতৃতন্ত্রটার এই বীজটাকে উৎপাদন করলে কি মাতৃতন্ত্র আসবে? বিপরীতে কি তন্ত্র আসার দরকারটা কি? সমতন্ত্র আসুক না, সবাই একসাথে, মানে হারমোনির মতো ভালো জিনিস হতে পারে না। আমরা শুধু বিভাজন নিয়ে চিন্তা ভাবনা করি, কিভাবে একজন আরেকজনের থেকে একটু আলাদা, সেইটা বিভাজন নিয়ে আমরা ভেবে মরি। কিন্তু বিভাজনের বাইরে যদি আমরা একটু ভাবতে পারি, মানে বিভাজন বলতে শুধু আমি জেন্ডার বায়াস বা ধর্মীয় বিভাজনের কথাও বলছি না, জানো তো, ইকোনমিক বিভাজনটাও খুব ভয়ঙ্কর রূপ আজকাল ধারণ করেছে। যে কার কতটা আর্নিং, তার উপর নির্ভর করছে তার কথা বলা, তার পোশাক আশাক, তার আচরণ, সেটা নির্ভর করে পুরুষ নারী নির্বিশেষে। সেটাতেও আমি ঘোর বিরোধী। মানে শুভমস্তু প্রিস্টরা কিন্তু আমরা যা সাম্মানিক অর্থ গ্রহণ করি, তার সিংহভাগ আমরা চ্যারিটিতে খরচ করি। সুতরাং সমাজের মধ্যে একটা হারমোনি আমাদের কাছে ভীষণ ভীষণ কাম্য। তাই এইটুকু আমি মনে করি যে মেয়েদের অশালীন পোশাকের কথা বলা, শালীনতা কি সেটাও তো আপেক্ষিক বাবা, সেটা সময়ের সাথে সাথে বদলায়, তাই না? অনেক যুগ আগে আমাদের মায়েরা তো ব্লাউজই পরতেন না, ঠিক, তো সেটা অশালীন ছিল না। তো যাই হোক, এটাও ভীষণভাবে আপেক্ষিক, এবং সেটা একজন মানুষের মনের ওপর নির্ভর করে, সে কিভাবে কাকে কোন দিক দিয়ে আক্রমণ করবে। আর মেয়েদের আক্রমণ করাটা এখনো একটু সহজ, মেয়েদের ভোগ্য ভাবাটা এখনো মনের মধ্যে থেকে যায়নি, মেয়েদের পণ্য ভাবাটা এখনো মনের মধ্যে থেকে যায়নি। তো সমাজ এগোচ্ছে, আমি খুব আশাবাদী।
নিশ্চয়ই চাইবো যে মেয়েরা এই বিপন্ন অবস্থা থেকে আরেকটু আলোয় ফিরুক, কিন্তু সব দোষ মেয়েদের দিলে তো হবে না বাবা, তারাও তো এই সময়ের একটা ভিকটিম। হ্যাঁ, বাড়িতে যদি মেয়েটি খুব বেশি চিৎকার করে, সে কিন্তু অনেক যন্ত্রণার মধ্যে থেকে এতগুলো কথা বলছে, এবং সেই কথাগুলোকে অবজ্ঞা করা উচিত নয়। বাড়িতে কেউ থাকেন না, মানে কেউ সেই মানসিক অবস্থায় থাকেন না যে ধৈর্য ধরে তার কথাগুলো শুনবে, তার যুক্তিগুলো শুনবে। কেন ও চেঁচাচ্ছে, কেন ওরা তো রাগ হচ্ছে, মেয়েরা এত চেঁচাবে কেন, এত বেশি গলা তুলে কথা বলবে কেন? এটা নিয়ে খুব মজার মজার মিমস হয় আজকাল, রিলস হয় আজকাল। বুঝি ছেলেরা পীড়িত পতি সংসদ বলে একটি গ্রুপ হয়েছে, হ্যাঁ, যে আমরা খুব বেশি চেঁচাচ্ছি, খুব বেশি কথা বলছি, খুব পীড়ন করছি বাড়িতে। কেন পীড়ন করছি একটু শুনুন, আমাদেরও তো অনেক কিছু বলার থাকতে পারে, একটু দায়িত্ব ভাগ করে নিন আমাদের সাথে। এখনও ভারতীয় মেয়েরা সংসারের সিংহভাগ কাজ করছে, তাদের একটু অব্যাহতি দিন, একটু ধৈর্য ধরে তাদের কথা শুনুন। আমার মনে হয় তাতে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কিছু মেয়েরা বোধহয় নিজের কথা নিজে বলতেও পারে না। না, বলতে শেখেনি না, কি কি আমার দায়িত্ব সেটা বোধহয় মেয়েরা বেশি বোঝে, কি কি অধিকার সেটা বোধহয় বোঝে না। দায়িত্বটাও যেটা তার নিজের বলে ভাবছে সেটা হয়তো তার দায়িত্ব নয়, সেটাও কিন্তু ভাগ করে নেওয়ার জিনিস। সে ভাবছে তার দায়িত্ব, সে ভাবছে রান্নাঘরটা তার, সে ভাবছে যে সে রাঁধলে তবে মানুষ খেতে পাবে। কিন্তু বড় বড় হোটেলে কটা মেয়ে দেখবে শেফ, বেশিরভাগই পুরুষ। সুতরাং দায়িত্ব সবার। একটি ছেলে এবং একটি মেয়ে যখন বিয়ে করছে, সংসার তৈরি করছে, তখন দুজনের সমান অধিকার, সমান দায়িত্ব। ঠিক, এটা বুঝতে হবে। এক একটি করে নারী দিবস যাবে, আমরা বোধহয় একটু একটু করে এগোবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম, হচ্ছে, কাজ হচ্ছে অবশ্যই। দেখো, সব সময় নেগেটিভ কমেন্টস আসবে, সেটা কিন্তু ওয়েলকাম, এটা ভালো। কখনো সবাই যে তোমার কথাটাকে ভীষণভাবে সাদরে গ্রহণ করবেন এটা হয় না, এবং সেটা হওয়া উচিতও নয়। সবসময় বিরুদ্ধ মত থাকার কথা। তাহলে যে একটু প্রথা ভেঙে কাজ করার চেষ্টা করছে, সে কিন্তু নিজেকে কোনো ভুল করলেও সে শুধরে নিতে পারবে, সেটা খুব দরকার। কারণ জানো তো, মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই তার দোষ হয় কাজে। এখন সেটাকে জেন্ডার ডেফিনিট করে দেওয়াটা ঠিক নয়, যে একটি মেয়ের পাপ হচ্ছে, ভুল হচ্ছে, দোষ হচ্ছে, তাকে এই দোষারোপ করে করে বিদ্ধ করার যে ব্যাপারটা অভ্যেস হয়ে এসেছে ট্রেডিশনালি আমাদের পুরনো সময় থেকে, এটা আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। অভ্যেস থেকেই এখনো বোধহয় মেয়েরা বেরোতে পারে না, ওই মা জেঠিমাদের অভ্যেসটাই এখনো বহন করে যাচ্ছে। কিন্তু কিছু মেয়েরা যারা ছক ভেঙে বেরোতে পারছে, তারা বোধহয় তারা একটু আক্রমণ তো ফেস করবেই, এবং সেটা তাদের বুঝতে হবে। তাদেরও কোথাও না কোথাও গিয়ে একটা আক্রমণ তো আছে, মানে হয় তাকে এইভাবে আর কি নিপীড়ন সহ্য করতে হবে, আর না হলে যদি ছক ভেঙে বেরোয় তাহলে কোথাও গিয়ে আবার কটাক্ষের শিকার হতে হবে। হ্যাঁ, আমি একটি পরিবার জানি, দুজনেই ইঞ্জিনিয়ার, দুজনেই একই অফিসে কাজ করে, দুজনের ভালোবাসার বিয়ে হলো, এবার দুজনেই তো রাত 10টায় বাড়ি ফিরছে। তো শাশুড়ি মা বলে দিলেন যে এটা তো চলবে না, তোমাকে তো সন্ধেবেলা ফিরতে হবে, সংসারের কাজগুলো কে করবে, আমি কি সারাদিন সংসার ঠেলবো? তো সে মেয়েটি কি করবে, নিরুপায়। এবং সে ব্যাপারটা এমন দূরে গেল যে মেয়েটি বিয়েটা ভাঙতে বাধ্য হলো। হ্যাঁ, কারণ এই বিষয়ে তার স্বামী কিন্তু তাকে সাপোর্ট করতে পারলো না। সে তার মা বাবার ওপরে কথা বলতে পারলো না। এগুলো হচ্ছে, কিন্তু আমার মনে হয় আর 2-1 জেনারেশন পরে এগুলো আর হবে না। ঠিক,
তাই আর না? এখনো পর্যন্ত মেয়েদের মায়েরাই বোধহয় তাদেরই সব দায়িত্ব যে মেয়েদেরকে সবকিছু শিখিয়ে রাখা, ছেলেদের মাদের নয় কি? এখন এখন সেটা বোধহয় কিছুটা বদলে যাচ্ছে। টিভি সিরিয়ালগুলো দেখছো ইদানিং, সেখানে সব মেয়েদের মায়েরা এবং বউরা যারা আসছে তাদের মধ্যে অনেকেই ভিলেন, নেগেটিভ ক্যারেক্টার। সুতরাং তুমি না এটা নিয়ে কখনো জেনারেলাইজ করতে পারবে ঠিক। না। তোমাকে ভাবতে হবে একটি মানুষ সে নেগেটিভ আচরণ করবে না ভালো আচরণ করবে, পজিটিভ আচরণ করবে, সেটা নির্ভর করে তার স্বভাব চরিত্রের ওপর, তার গ্রুমিংয়ের ওপর। সেটা একটা জেন্ডার হিসাবে ট্যাগ লাইন দিয়ে দিলে হবে না। একটি ছেলেও হতে পারে, একটি মেয়েও হতে পারে। ঠিক। মেয়েরাও তো অসংখ্য ভুল করে, কেন করবে না? সে তো মানুষ, হতেই পারে। কিন্তু ওই যদি সামনে একটি আদর্শ থাকে, সে যদি সঠিক পথে চলতে পারে সেই আদর্শটাকে সামনে রেখে, তাহলে ভুলগুলো কম হবে। তখন সে একটা উদাহরণ হবে সমাজের, ভালো উদাহরণ হবে, অন্য মেয়েরা তাকে ফলো করতে পারবে। আমি খুব আশাবাদী। খুব সুন্দর একটা আড্ডা দিলাম দিদি, নারী দিবসে নারীদেরকে নিয়ে এই আলোচনা। নিশ্চয়ই। আর মেয়েদের এগিয়ে যাওয়ার পথে আপনার যে কন্ট্রিবিউশন, সেটা তো সত্যিই আমরা সবসময় স্বীকার করি, এবং এইভাবেই এক একটি নারী দিবস যাবে, আমরা বোধহয় একটু একটু করে এগিয়ে যাব সেই দিকে আশা রেখেই আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।